রেইনবো অ্যান্টিব্যাকটেরিয়াল পেইন্টস এর SBIT টেকনোলজি দেয়ালকে রাখে সুরক্ষিত বছরের পর বছর। স্বাগত নিউজ 24 সকাল 10টার সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তাসনিমে জান্নাত অর্থী। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই ফিরে দেখা 2021 নিয়ে বছর পরিক্রমা। মহামারীর ধাক্কা সামলে কোভিডকে সঙ্গী করে বেঁচে থাকা আর ব্যবসা বাণিজ্য টিকিয়ে রাখার প্রচেষ্টায় ছিল 2021 সাল জুড়ে। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, রপ্তানি এবং রেমিটেন্সে কিছুটা ধাক্কা এলেও অর্থনীতি ভেঙে পড়েনি, বরং প্রতিযোগী অনেক দেশের চেয়ে ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে সাফল্য দেখিয়েছে বাংলাদেশ। যদিও দ্রব্যমূল্যের বাড়তি চাপ ভুগিয়েছে নিম্ন আয়ের মানুষকে। ফিরে দেখা 2021-এর অর্থনীতি কেমন ছিল তার বিশ্লেষণ তুলে ধরছেন বাবু কামরুজ্জামান। জামালপুর জেলার ইসলামপুর থেকে ঢাকার অদূরের ফকিরখালী এলাকায় কাজ করতে এসেছেন আবু মিয়া। তার সাথে একই এলাকার মোহাম্মদ শহীদুল্লাহ সহ আরও 3 জন দিনমজুর হিসেবে কাজ করছেন। রুটি রুজির প্রয়োজনে ভাসমান জীবনের গল্পটা স্বস্তির নয়, বরং 2021 সালের অনেকটা সময় কেটেছে কাজহীন। লড়াই করতে হয়েছে অভাব অনটনের সাথে। কাম করতে পারিনি, বাড়ি বসে আসলাম, বেশ অভাব আছিল। এই বছর খুব কঠিন গেছে। সোয়াবিনের তেল দাম বেড়ে গেছে, ডিজেলের দাম বেড়ে গেছে, ব্যাগ জিনিস সাবান তেল যা সব দাম বাড়তেছে, আঙ্গানটা কিছু গেছে, কোনো দাম বাড়তেছে না। 2020 সালে কাজ হারিয়ে যারা প্রণোদনার অর্থ কিংবা ধার কর্জে টিকেছিলেন, 2021 সাল তাদের অনেকের কাজ ফিরিয়ে দিলেও দুর্দশা কাটেনি। এর মধ্যে বছর জুড়ে বেড়েছে জীবনযাত্রার খরচ। পিপিআরসি অর্থনীতি সমিতি সহ একাধিক সমীক্ষায় উঠে আসে, করোনা গরিব বানিয়েছে প্রায় 3.5 কোটি মানুষ। যদিও বিদায়ী বছরের শুরুতে চমক দেখায় প্রবাসীদের পাঠানো রেমিটেন্স, তবে বছরের দ্বিতীয়ার্ধে ধীরে ধীরে তা কমতে থাকে। বছর শেষে নতুন করে দুশ্চিন্তা বাড়িয়েছে দ্রব্যমূল্যের চাপ। সার্বিক মূল্যস্ফীতি চোখ রাঙিয়েছে 6% ঘর। ইনফ্লেশন বাড়লে পরে সেটার একটা প্রতিক্রিয়া জনজীবনে পড়বে, এবং ইনফ্লেশন সবসময় ট্যাক্স অন পুয়ার অ্যান্ড গেইন অন দ্য রিচ, ধনীকে ধনী করবে। রেমিটেন্সটা কমছে, কিন্তু সেটা আমি তো সবসময় বলছি যে গত বছরটা ছিল ট্রানজিশনাল ইয়ার, আমরা আগের লেভেলে চলে যাব। যারা চাকরি করে তারা, যারা ব্যবসা করে তারা, যারা দেশের অন্যান্য সেক্টরে কাজ করে, সবাই কিন্তু কোনো না কোনো ভাবে অস্বস্তিতে ছিল। 2022 সালে আমরা ঘুরে দাঁড়াতে পারবো ইনশাল্লাহ। তবে মহামারীর সাথে বৈশ্বিক এই লড়াইয়ের মধ্যেও বছরের শুরুতেই স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার মর্যাদা লাভ করে বাংলাদেশ। এছাড়া রপ্তানি আয়ও ছিল অনেকটা চমক। এরই মধ্যে আন্তর্জাতিক ঋণদাতা সংস্থা IMF জানিয়েছে, সংক্রমণের হার কমে আসা এবং সরকারের অনুকূল নীতি সহায়তা অব্যাহত থাকায় 2021-22 অর্থ বছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপি 6.6% প্রবৃদ্ধি হতে পারে। 2021-এর অর্ধেক বছরই প্রায় জুলাই পর্যন্ত আমাদের অর্থনৈতিক কার্যক্রম খুবই ইম্প্যাক্টেড হয়েছিল লকডাউনের কারণে, এবং মানুষের একটা যেটাকে বলে যে মনস্তাত্ত্বিকভাবে মানুষ একটু দুর্বল অবস্থানে ছিল। এখন কিন্তু সেটা নাই, এখন অনেক স্টিমুলেটেড অনেক আছে। বিদায়ী বছর শেষে নতুন বছরে মানুষের জীবনমান উন্নয়নের বড় চ্যালেঞ্জ নিয়ে আসছে 2022। সচল নয় বরং ক্ষতবিক্ষত অর্থনীতিকে টেনে তোলায় মূল লক্ষ্য ছিল 2021 সাল জুড়ে। তবু যে কোনো দুর্যোগে বাঙালির লড়াই করার যে তীব্র স্পৃহা এবং খেটে খাওয়া মানুষের যে কর্মোদ্যম, তার হাত ধরেই অনেকটা ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। তাই বিজয়ের 50তম ঐতিহাসিক এই বছর পুরোপুরি উৎসবমুখর না হলেও ঘুরে দাঁড়ানোর বার্তা ছড়িয়েছে বিশ্বময়। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বছর জুড়েই ছিল উৎসব মুখরতা। এতে বর্ণিল আয়োজনে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের নানান দিক ফুটে উঠেছে। রেডিও টেলিভিশনে সরাসরি সম্প্রচারের পাশাপাশি ভার্চুয়াল প্ল্যাটফর্মে তা তুলে ধরা হয়েছে সর্বসাধারণের জন্য। বাঙালির এই মাহেন্দ্রক্ষণ উদযাপনে সঙ্গী হয়েছে বিভিন্ন দেশের সরকার এবং রাষ্ট্রপ্রধানেরাও। বাঙালির জীবনে 2021 সাল আসে এক মাহেন্দ্রক্ষণ হয়ে। স্বাধীন সার্বভৌম বাংলাদেশের 50 বছর এবং স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর বছর ছিল এটি।
এই উপলক্ষে চলতি বছরের 17 মার্চ থেকে 26 মার্চ পর্যন্ত জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজন করা হয় জমকালো অনুষ্ঠানের। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও প্রতিবেশী 5 দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের উপস্থিতিতে এই আয়োজন পরিণত হয় দক্ষিণ এশিয়ার মিলন মেলায়। আয়োজনের প্রথম দিন মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম সোলে, 19 মার্চ শ্রীলঙ্কার রাষ্ট্রপতি মহিন্দা রাজাপাকসে, 22 মার্চ নেপালের প্রধানমন্ত্রী বিদ্যা দেবী ভান্ডারী, 24 মার্চ ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং এবং 26 মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যোগ দেন স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে। हमारी विरासत भी साझी है, हमारा विकास भी साझा है। এছাড়া ইংল্যান্ড, আমেরিকা, কানাডা, জাপান, চীন, রাশিয়া, ফ্রান্স, তুরস্ক, পাকিস্তান সহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রধানদের ধারণ করা বক্তব্য সম্প্রচার করা হয়। মুজিব চিরন্তন প্রতিপাদ্যে 10 দিনব্যাপী অনুষ্ঠানমালায় প্রতিদিন ভিন্ন থিমে মোট 13 ঘন্টা আলোচনা এবং 16 ঘন্টার উপর হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া 27 মার্চ টুঙ্গিপাড়ায় বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা জানান ভারতের প্রধানমন্ত্রী। এদিকে বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হয় দুদিনের বর্ণিল আয়োজন মহাবিজয়ের মহানায়ক। 16 ডিসেম্বর বিকেলে সেখান থেকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং মুজিব বর্ষ উপলক্ষে দেশবাসীকে সঙ্গে নিয়ে সোনার বাংলাদেশ গড়ার শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ে তুলব। দেশের সব জেলা থেকে কোটি কণ্ঠে উচ্চারিত হয় মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়নের শপথ। বিজয় দিবসের অনুষ্ঠানে সঙ্গী হন মুক্তিযুদ্ধে অবদান রাখা বন্ধু রাষ্ট্র ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সোনার বাংলা in the shortest possible period of time. এই উপলক্ষে দুদিনব্যাপী হাজার বছরের বাঙালি সংস্কৃতির নানা উপস্থাপনা শিল্পিতভাবে উঠে আসে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। বাজছে বিদায় ঘণ্টা আর দরজায় কড়া নাড়ছে নতুন বছর। বিদায় নেবে ইংরেজি 2021, নতুন উত্তাপ নিয়ে হাজির হবে 2022। বিশ্বের অন্যান্য বছরের মতো এবারও দেশবাসী বরণ করে নেবে নতুন বছরকে। তবে 31st নাইটে যেন কোনো নাশকতা বা অপ্রীতিকর ঘটনা না ঘটে, এজন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ দিয়েছে কিছু নির্দেশনা। আরও জানাচ্ছেন মৌ খন্দকার। দুয়ারে কড়া নাড়ছে ইংরেজি নতুন বছর 2022। বিশ্বের সাথে বাংলাদেশের মানুষও প্রতীক্ষায় আছে পুরনোকে বিদায় জানিয়ে নতুনকে বরণ করে নিতে। তবে চলতি বছরের শেষ দিনটিতেও উন্মুক্ত স্থানে অনুষ্ঠানের আয়োজনে নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। বৃহস্পতিবার ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার জানান, শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় ও বনানী গুলশান এলাকায় রাত 8টার পরে বহিরাগতরা প্রবেশ করতে পারবেন না। গুলশান এলাকাও একই ব্যাপার, আমাদের চারিদিকে চেকপোস্ট থাকবে। যারা ওই অঞ্চলের সম্মানিত নাগরিক তারা পরিচয় পত্র অথবা ওনার পরিচয় দিয়ে ঢুকতে পারবেন, কিন্তু সর্বসাধারণের জন্য আমাদের ওই এলাকাটা সিল করা থাকবে। 31st নাইটকে ঘিরে র্যাবের পক্ষ থেকেও থাকছে কড়া নজরদারি। 31st-কে ঘিরে যেন কোনো ধরনের উস্কানিমূলক প্রচারণা বা কোনো ধরনের যারা সাইবার ওয়ার্ল্ডে যারা বিভিন্ন অপপ্রচার করে তারা যেন কোনো অপপ্রচার না করতে পারে, বা এই ধরনের অপপ্রচার আমরা যেন সাথে সাথে আইডেন্টিফাই করতে পারি এবং এটার ব্যাপারে তড়িৎ পদক্ষেপ নিতে পারি। এই জন্য আমাদের সাইবার টিম এবার নিয়োজিত থাকবে। সব ধরনের বার বন্ধের পাশাপাশি হোটেলে গান বাজনা আয়োজন করাও নিষেধাজ্ঞা দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। 31st উপলক্ষে পর্যটক দর্শনার্থীদের বরণ করতে প্রস্তুত সাগরকন্যা খ্যাত সমুদ্র সৈকত কুয়াকাটা। শীতের আমেজ, সেই সাথে নতুন বছরকে বিদায় আর নতুন বছরকে বরণ করতে কুয়াকাটা অতুলনীয় বলে মনে করেন ভ্রমণ পিপাসুরা, এমন ধারণা ব্যবসায়ীদের। পর্যটকদের নিরাপত্তা দিতে প্রস্তুত ট্যুরিস্ট পুলিশও। পটুয়াখালী প্রতিনিধি সঞ্জয় কুমার দাসের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সাগরকন্যা কুয়াকাটা সৈকতের একই স্থানে দাঁড়িয়ে সূর্যোদয় ও সূর্যাস্ত অবলোকন করা যায়। রয়েছে বালুকা বেলায় লাল কাঁকড়ার অবিরাম ছুটে চলার দৃশ্য।
এছাড়া রাখাইনপল্লী, ইলিশ পার্ক, লেম্বুর বন, গঙ্গামতি চর ও বৃহত্তর সৈকতের ঝাউবন সহ বিভিন্ন পর্যটন স্থান। পর্যটকদের বাড়তি চাপে কুয়াকাটায় প্রায় শতাধিক হোটেল, মোটেল, গেস্ট হাউস থাকে পরিপূর্ণ। পর্যটকদের সেবা দিতে এবং নজর কাটতে বিভিন্ন ধরনের সাজগোজ সহ বিভিন্ন অফার দিচ্ছে হোটেল, মোটেল কর্তৃপক্ষ। এরই মধ্যে হোটেলগুলোর রুম বুকিং হয়েছে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা। সিকিউরিটির সর্বোচ্চ আমরা ব্যবস্থা দিচ্ছি এবং আমরা হোটেলকেও বর্ণিল সাহায্যে সজ্জিত করতেছি যাতে যেন পর্যটকদের কোনো রকম অসুবিধা না হয়। আমরা চেষ্টা করতেছি সর্বোচ্চ গেস্টদেরকে সার্ভিস সুবিধা দেওয়ার জন্য। 31 এবছর কাঙ্ক্ষিত পর্যটক আসবেন বলে ধারণা ব্যবসায়ীদের। কাঙ্ক্ষিত পর্যটক আসলে করোনার 2 বছরের ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন বলে আশা ব্যবসায়ীদের। পর্যটকদের জন্য যদি রিক্রিয়েশনের ব্যবস্থা করা যায়, সাইট ট্যুরের ব্যবস্থা করা যায়, তাইলে আমার মনে হয় পর্যটক বেড়ে যাবে এবং সুন্দরবন, কুয়াকাটা টু সুন্দরবন যদি সি ক্রুজিং এর ব্যবস্থা করা যায় তাইলে পর্যটক আসবে। সৈকত সহ পর্যটন স্থানে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। পর্যটকদের সার্বিক নিরাপত্তার বিষয়টা মাথায় রেখে আমরা আমাদের সাদা পোশাকে এবং আমাদের গোয়েন্দা নজরদারি আমরা বৃদ্ধি করছি। অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে পর্যটকরা নতুন বছরকে বরণ করে নেবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ইংরেজি নতুন বছর শুরুর আর বাকি মাত্র একদিন। সারা দেশ মুখিয়ে আছে নতুন বছরকে নতুনভাবে বরণ করে নিতে। বর্ষবরণে অন্যতম অনুষঙ্গ ফুল, আর এই দিনটিকে সামনে রেখে এবারও কোটি টাকার ব্যবসা করেছেন ফুলের রাজধানী খ্যাত যশোরের গদখালির ব্যবসায়ীরা। রিপন হোসেনের তথ্য, ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। দরজায় কড়া নাড়ছে ইংরেজি নববর্ষ। সারা দেশ অপেক্ষায় নতুন বছরকে নতুনভাবে বরণ করে নেয়ার। সবার আশা, সব দুর্যোগ কাটিয়ে নতুনভাবে শুরু হবে নতুন বছর। আর সব উৎসব পার্বণে ফুল অপরিহার্য এক অনুষঙ্গ হয়ে উঠেছে বাঙালির জীবনে। যশোরের গদখালিও তাই ফুলের পসরা সাজিয়ে বসেছে। মহামারী করোনা ও আমফান ঘূর্ণিঝড়ের কারণে টানা 2 বছরের মন্দাভাব কাটিয়ে উঠতে গত কয়েক মাস ধরে পরিশ্রম করছেন গদখালির ফুল চাষিরা। তারই ফল যশোরের বিস্তীর্ণ মাঠ জুড়ে দেখা যাচ্ছে গোলাপ, জারবারা, গাঁদা, গ্লাডিওলাস, রজনীগন্ধা, জিপসি, রডস্টিক, কেলেন্ডোলা, চন্দ্রমল্লিকা সহ বিভিন্ন ফুল। করোনার ভিতরে খারাপ অবস্থায় ছিলাম আমরা। করোনা চলে যাওয়ার পর আমরা যে চাষ করেছি মোটামুটি এখন ভালো। আশা করা যাচ্ছে যে 2 বছর ক্ষতি হয়েছে, তা ক্ষতিটা তো অবশ্য পোষানোর মতো না, কিন্তু তারপরে যতটুকু সম্ভব পোষাবে। কৃষকরা জানান, ডিসেম্বর মাসের শুরু থেকে ফুলের ভালো দাম পাওয়া যাচ্ছে। জারবারা প্রতি পিস 8 থেকে 10 টাকা দরে, গ্লাডিওলাস 7 থেকে 8 টাকা দরে, দেশি গোলাপ 3 থেকে 4 টাকা দরে ও গাঁদা ফুল প্রতি হাজার 300 থেকে 600 টাকা দরে বিক্রি হচ্ছে। সাদা এরকম 7-8 টাকা, পেরিন 12 টাকা 13 টাকা এরকম বাজার বিক্রি হচ্ছে আজকে ফুল। প্রায় ম্যাক্সিমাম জেলায় আমাদের ফুল গদখালি থেকে যায়, যেরকম সাতক্ষীরা, রংপুর, রাজশাহী, দিনাজপুর, বগুড়া। ইংরেজি নববর্ষ উপলক্ষে গেল 3 দিনে গদখালি বাজার থেকে 1.5 কোটি টাকার ফুল বিক্রি করেছেন চাষিরা। এমনটা জানালেন বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির সভাপতি। করোনা পরিস্থিতি কাটিয়ে ওঠার পর ফুলের বাজার মোটামুটি চাঙ্গা এবং আমাদের ফুলের সেক্টরে প্রতি বছরে একটা অনুষ্ঠানকে ঘিরে ফুল বেচা বিক্রি বেশি হয় এবং কৃষকরা সেভাবে উৎপাদন করে এবং পরিচর্যা করে। কৃষি বিভাগের তথ্য মতে যশোর জেলায় প্রায় 6,000 কৃষক 1,500 হেক্টর জমিতে 11 ধরনের ফুলের চাষ করেছেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার অন্যান্য প্রসঙ্গ। এসএসসিতে এবার বেড়েছে পাশের হার ও জিপিএ 5, কিন্তু শিক্ষার মান কি বাড়ছে? এসএসসি এবং এইচএসসি পরীক্ষার বিশাল অর্জন মুখ থুবড়ে পড়ছে উচ্চশিক্ষার ভর্তি পরীক্ষায়। কাগজ কলমে অর্জন বিশাল হলেও এই ফলাফল শিক্ষার্থীদের গুণগত মান বৃদ্ধিতে ভূমিকা রাখবে সামান্যই, এমন মত শিক্ষাবিদ এবং গবেষকদের। সজল দাসের রিপোর্ট। পাশের হার 93.58%, জিপিএ 5 1,83,340, যা গত বছরের তুলনায় প্রায় 53,000 বেশি। পরিসংখ্যান বলছে বোর্ড পরীক্ষার ফলাফলের প্রায় সব সূচকই প্রতি বছর ঊর্ধ্বমুখী। এসএসসি ও এইচএসসি পরীক্ষার এই ইতিবাচক ফলাফল মুখ থুবড়ে পড়ে উচ্চশিক্ষার ভর্তি পরীক্ষায়। বুয়েট, মেডিকেল কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয় সব ক্ষেত্রেই পাশের হার নগণ্য। এসব ভর্তি পরীক্ষায় গড়ে পাশ করেছে 10 থেকে 30% শিক্ষার্থী।
শিক্ষাবিদ ও গবেষকরা বলছেন, শিক্ষার্থী সংখ্যা বাড়লেও শিক্ষার গুণগত মান নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। মাত্র আমরা 3টি বিষয়ের পরীক্ষা নিয়ে অসংখ্য শিক্ষার্থীকে এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় ফলাফল জিপিএ 5 দিয়ে আমরা তাদেরকে লক্ষ লক্ষ শিক্ষার্থীকে পাস করাচ্ছি, কিন্তু আমরা শিক্ষার গুণগত মানের দিকে নজর দিচ্ছি না। আমি মনে করি সরকারের এখন সময় এসেছে শিক্ষার গুণগত মানের দিকে নজর দেওয়ার। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষার মানোন্নয়ন সম্ভব না হলে অবস্থার পরিবর্তন সম্ভব নয় বলেও মত তাদের। যখন বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীরা ভর্তি আমরা দেখতে পাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গাগুলোতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীরা অসংখ্য শিক্ষার্থী পাস নম্বর পেতে ব্যর্থ হয়, এবং শিক্ষার্থীরা আমরা যারা দেখতে পাচ্ছি আমাদের শিক্ষার যে পরিমাণগত বিকাশ এবং পরিমাণগত যে উন্নয়ন হয়েছে, পাশাপাশি গুণগত উন্নয়ন আসলে আশাব্যঞ্জকভাবে হয়নি। শিক্ষার আধুনিকায়ন ও প্রযুক্তির ব্যবহার আরও বাড়ানোর কথাও বলছেন তারা। আন্তর্জাতিক মানদণ্ডে দেশের শিক্ষা ব্যবস্থা অনেকটাই নিচের সারিতে। বিশেষজ্ঞরা বলছেন, দেশে এই মুহূর্তে সার্টিফিকেটধারী তৈরি হচ্ছে, মানসম্মত শিক্ষা শিক্ষার্থীদের কাছে পৌঁছচ্ছে না। তাদের মতে দেশের সার্বিক আর্থসামাজিক উন্নয়ন নির্ভর করছে এই মানসম্মত শিক্ষার উপরে, যে কারণে ভবিষ্যতে আর্থসামাজিক উন্নয়ন কতটা সম্ভব হবে সে বিষয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। সজল দাস, নিউজ 24, ঢাকা। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণায় মুখরিত। দাঁড়ে দাঁড়িয়ে ভোট চেয়েছেন আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকে মেয়র পদপ্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইভি এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাতি মার্কা প্রতীক নিয়ে স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। দিলীপ কুমার মণ্ডলের তথ্য, ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। আগামী 16 জানুয়ারি হতে যাওয়া নারায়ণগঞ্জ সিটি নির্বাচনকে সামনে রেখে সরগরম হয়ে উঠেছে নির্বাচনের মাঠ। বৃহস্পতিবার সকাল 10টায় সিদ্ধিরগঞ্জে জালকুড়ি 9 নং ওয়ার্ডে গণসংযোগ করেন আওয়ামী লীগের মনোনীত মেয়র পদপ্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইভি আর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার গণসংযোগ করেন 17 ও 18 নং ওয়ার্ড নিতাইগঞ্জ এলাকায়। নির্বাচিত হলে স্কুল কলেজ নির্মাণ সহ শীতলক্ষা সেতু নির্মাণের প্রতিশ্রুতি দেন ডাক্তার সেলিনা হায়াত আইভি। আমি আমার ইমান আমলের সহিত আমি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন চালানোর চেষ্টা করেছি, মানুষকে সেবা দেওয়ার চেষ্টা করেছি। আমি চাই যে আমাকে আরো আগামী 5 বছরের সুযোগ দেখ জনগণ। অন্যদিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার নৌকার প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী প্রচারণায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন। যেখানে আচরণবিধির লঙ্ঘন হবে সেখানে নির্বাচন কমিশনের দায়িত্ব এটাকে প্রতিহত করা, নতুবা আচরণবিধি লঙ্ঘন হতেই থাকবে। এই জন্য নিরপেক্ষ নির্বাচন কমিশনকে নিরপেক্ষতার সহিত কাজ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আর যোগ্য প্রার্থীকে ভোট দেবেন বলছেন নারায়ণগঞ্জবাসী। যিনি নারায়ণগঞ্জ সিটির উন্নয়ন করবে, জনবান্ধব একজন মেয়র হবেন, ওনাকে মেয়র হিসাবে চাচ্ছি। যারা আমাদের সাহায্য সহযোগিতা করেছে এবং ভবিষ্যতে যারা আমাদের উন্নয়ন করবে ওইরকম প্রার্থী চাই আমরা। রাজধানীর পাশের এই সিটির নির্বাচনকালীন সময় ও ফলাফলের উপর চোখ রাখছে প্রধান রাজনৈতিক দলগুলো সহ সবাই। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দেশের 23তম প্রধান বিচারপতি হলেন হাসান ফয়েজ সিদ্দিকী। তিনি আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারকদের মধ্যে অন্যতম। বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ প্রধান বিচারপতির নিয়োগের নথিতে সই করেছেন। সূত্র বলছে, আজ নবনিযুক্ত প্রধান বিচারপতিকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি। 2009 সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিচারক হিসেবে নিয়োগ পান অ্যাডভোকেট হাসান ফয়েজ সিদ্দিকী। আপিল বিভাগে তিনি নিয়োগ পান 2013 সালে। জুডিশিয়াল সার্ভিস কমিশনে 2015 সাল থেকে চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। বিশ্বে টানা তৃতীয় দিনের মতো রেকর্ড করল করোনা ভাইরাসের সর্বোচ্চ সংক্রমণের সংখ্যা। একদিনে 18,07,000-এর বেশি আক্রান্ত এবং 6,397 জনের মৃত্যু হয়েছে বিশ্বজুড়ে। আবারও সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড করেছে যুক্তরাষ্ট্র ছাড়াও বেশ কয়েকটি ইউরোপীয় দেশ। এমন পরিস্থিতিতে ওমিক্রন মোকাবেলায় চতুর্থ ডোজ টিকার অনুমোদন দিয়েছে ইসরায়েল। নিবিড় আমিনের ডেস্ক রিপোর্ট। চলতি বছরের মাঝামাঝি সময় থেকে বিশ্বব্যাপী ব্যাপকভাবে শুরু হয় করোনার টিকাদান। সংক্রমণের হারও ধীরে ধীরে নিম্নমুখী হওয়ায় স্বস্তি ফিরতে শুরু করেছিল সবার মনে। কিন্তু বছরের একদম শেষে টানা 3 দিনের সর্বোচ্চ সংক্রমণের রেকর্ডে আবারও চিন্তার ভাঁজ পড়ছে সবার কপালে।
24 ঘন্টায় যুক্তরাষ্ট্রে আবারও রেকর্ড সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হয়েছে। একদিনে 5,45,000-এর বেশি আক্রান্ত ও 6,484 জনের মৃত্যু হয়েছে দেশটিতে। তবে সংক্রমণের এমন ঊর্ধ্বগতিতেও শাটডাউনের পথে হাঁটতে নারাজ দেশটির নিউ ইয়র্ক শহরের নির্বাচিত মেয়র এরিক অ্যাডামস। যুক্তরাজ্য, ইতালি, স্পেন সহ বেশ কয়েকটি ইউরোপীয় দেশেও রেকর্ড সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হয়েছে। তবে করোনা সংক্রমণের চতুর্থ ঢেউ অতিক্রম হয়েছে দাবি করে রাত্রিকালীন কারফিউ প্রত্যাহার করেছে ওমিক্রনের প্রথম শনাক্তকারী দেশ দক্ষিণ আফ্রিকা। করোনার বর্তমান ঢেউ মোকাবেলায় দুর্বল রোগ প্রতিরোধ ব্যবস্থার লোকদের জন্য চতুর্থ ডোজ করোনা টিকার অনুমোদন দিয়েছে ইসরায়েল। তবে ব্যাপকভাবে ব্যবহারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তটি এখনও মুলতবি আছে বলে জানিয়েছে রয়টার্স। নিবির আমিন, নিউজ 24। বিশ্বে টানা তৃতীয় দিনের মতো রেকর্ড গড়ল করোনা ভাইরাসের সর্বোচ্চ সংক্রমণের সংখ্যা। একদিনে 18,07,000-এর বেশি আক্রান্ত এবং 6,397 জনের মৃত্যু হয়েছে বিশ্বজুড়ে। এ নিয়ে বিশ্বে মোট শনাক্তের সংখ্যা 28,67,00,000 ছাড়ালো আর মোট প্রাণহানি ছাড়ালো 54,45,000। 24 ঘন্টায় আবারও সর্বোচ্চ শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। একদিনে 5,28,000-এর বেশি আক্রান্ত এবং 1,290 জনের প্রাণহানি হয়েছে দেশটিতে। তবে আবার শাটডাউনের পথে হাঁটতে নারাজ দেশটির নিউ ইয়র্ক শহরের মেয়র। এদিকে দেশে আবারও বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। 24 ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় 5 শতাধিক মানুষ আর মারা গেছেন 7 জন। বিশ্লেষকরা বলছেন নতুন বছরের শুরুতেই আসতে পারে করোনার তৃতীয় ঢেউ। আর স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে 1 জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত আবারও ওয়ার্ড ভিত্তিক গণটিকা কার্যক্রম শুরু হবে। আরিফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। বছরের শেষ লগ্নে বিশ্বজুড়ে আবারও করোনার ভয়াল থাবা। একদিনে 15,81,000-এর বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে বিশ্বজুড়ে। প্রাণ হারিয়েছেন প্রায় 7,000। পিছিয়ে নেই বাংলাদেশও। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা রোগী। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর জানায় নতুন করে দেশে করোনা আক্রান্ত হয়েছেন 509 জন আর মারা যাওয়ার সংখ্যা 7। বিশেষজ্ঞরা বলছেন জানুয়ারি মাস থেকে আক্রান্ত হার আরও বাড়তে থাকবে। মার্চ এপ্রিলে পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কা আছে। এটি মনে হয় যে আগামী সপ্তাহের মধ্যে আরো দ্রুত এটার সংক্রমণ বাড়ার আশঙ্কা আছে। জানুয়ারি থেকে তো আমরা বাড়তি প্রবণতা দেখছি, যদি অব্যাহত থাকে তাহলে তো ফেব্রুয়ারি, মার্চ এগুলোতে আরো বেশি বাড়ার একটা আশঙ্কা থাকে। এমন বাস্তবতা জানুয়ারি থেকে মার্চের 1 তারিখ পর্যন্ত আবারও দেশে গণটিকা কার্যক্রম শুরু করতে যাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। দেশের 6,500 ইউনিয়নে এই টিকা দেওয়া হবে। হ্যাঁ, এটা শুরু করতে যাচ্ছি তো। লক্ষ্যমাত্রা আমাদের একটা ইউনিয়নে 24টা করে কেন্দ্র, হিসাব করলে 1,10,000 আমাদের সাব ব্লকের কেন্দ্র আছে। সেভাবে আমরা প্রায় 3 কোটির উপরে। এখন পর্যন্ত 2 ডোজ টিকা নিয়েছেন দেশে প্রায় 5,11,00,000-এর বেশি মানুষ। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। সংবাদের সময় হলো একটি বিরতির, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। ডায়াবেটিক রোগীদের হাত পায়ের আঙুল কাটতে এখন আর ঢাকায় যেতে হয় না, হচ্ছে আধুনিক মানের কুষ্টিয়া ডায়াবেটিক হাসপাতালে। মাত্র 10 জন রোগী নিয়ে শুরু করা ওই হাসপাতালে এখন নিবন্ধিত রোগী আছে 90,000। দরিদ্র রোগীরা বিনামূল্যে ইনসুলিন এবং চিকিৎসা সেবা পাচ্ছেন সেখান থেকে। মেডিকেল কলেজে রূপান্তর করার মতো বড় স্বপ্ন দেখছেন হাসপাতালের পরিচালকরা। আবারও বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার, দেখছেন নিউজ 24 সংবাদ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। আফগানিস্তানের আশরাফ গনি সরকারের পতনের জন্যই যুক্তরাষ্ট্রই দায়ী বলে অভিযোগ করেছেন সাবেক আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি। বৃহস্পতিবার বিবিসির এক অনুষ্ঠানে এই অভিযোগ করেন তিনি জানান, কাতারের রাজধানী দোহায় তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্র কথিত শান্তি চুক্তি করেছিল, সে সময় তার সরকারকে দূরে ঠেলে দেয় মার্কিন প্রশাসন। তিনি আরও বলেন, মার্কিনীদের আচরণে মনে হতো যেন তালেবান ও শান্তি প্রতিষ্ঠার বিষয়টি আফগানিস্তানের জন্য কোনো ইস্যু নয়, বরং যুক্তরাষ্ট্রেরই ইস্যু ছিল। গনিকে সম্পূর্ণ আড়ালে রেখে করা হয়েছে চুক্তিটি। তালেবানদের সাথে বসার কোনো সুযোগই গনি প্রশাসনকে দেয়া হয়নি। প্রকৃতপক্ষে একেবারেই মুছে ফেলা হয়েছিল যাদের। আবারও বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন।
স্বাগত আরও একবার, দেখছেন নিউজ 24 সংবাদ। এবার এক্লেমন খেলার খবর। সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন অনূর্ধ্ব-19 নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ী বাংলাদেশ দলকে সংবর্ধনা দিল বসুন্ধরা গ্রুপ। রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে বৃহস্পতিবার এই সংবর্ধনা দেওয়া হয়। এ সময় অনুষ্ঠানে আগত বক্তারা দেশের ফুটবলের উন্নয়নে বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার গুরুত্বের কথা তুলে ধরেন। এদিকে নারী ফুটবলের উন্নয়নে ভবিষ্যতে পাশে থাকার কথা জানান বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাইম সোবহান আনভীর। বিস্তারিত জানাচ্ছেন মাহফুজুল ইসলাম। দিন কয়েক আগেই দেশের নারী ফুটবলের সাফল্যের গল্পে যুক্ত হয়েছে নতুন সংযোজন। সাফ অনূর্ধ্ব-19 নারী চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে সারা দেশকে আনন্দের উপলক্ষ এনে দিয়েছিলেন তহুরা আখিরা। 80 মিনিটে অদম্য আর দুরন্ত সেই দলটাকে সংবর্ধনা দিল দেশের শীর্ষ শিল্প গোষ্ঠী ও বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অন্যতম বড় পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপ। দলের প্রতিটি সদস্যকে দেওয়া হয়েছে সম্মাননা ও আর্থিক পুরস্কার। দেশের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবলে নারীদের অংশগ্রহণ বিশ্ব দরবারে বাংলাদেশকে দিচ্ছে বাড়তি মর্যাদা। আর ফুটবলকে এগিয়ে নিতে বিশ্ব ফুটবলের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে এই খেলায় প্রয়োজন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা, এমনটাই জানান অনুষ্ঠানে আসা বক্তারা। আপনারা আবারও বুঝিয়ে দিয়েছেন এদেশ ফুটবলে একদিন তার হারানো গৌরব পুনরুদ্ধার করবে এবং বিশ্বের মানচিত্রে আমরা ফুটবল দিয়ে এদেশকে উঁচু করে দাঁড়াতে পারবো। কোনো দেশের ফুটবলই গভর্নমেন্টের টাকা ছাড়া চলে না, এক্সেপ্ট বাংলাদেশ। এইভাবে ফুটবল হয়, কিন্তু ভালো কিছু হয় না। নানান প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে এগিয়ে যাবে দেশের নারী ফুটবল, এমন প্রত্যাশার কথা জানান বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাইম সোবহান আনভীর। সেই সঙ্গে দেশের নারী ফুটবলের উন্নয়নে বসুন্ধরা গ্রুপ সবসময় পাশে থাকবে বলেও জানান তিনি। লাখ টাকা আর হাজার টাকা দিয়ে টিম চ্যাম্পিয়ন হওয়া যায় না। এখন টিম চ্যাম্পিয়নের জন্য 20 টাকা দরকার, বড় বড় স্পন্সরশিপ দরকার। এবং আমি আমার বসুন্ধরা গ্রুপ থেকে ঘোষণা দিচ্ছি, আমি বাংলাদেশ উইমেন টিমের পাশে দাঁড়াবো। আমাদের দেশে জন্ম দিয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সবচেয়ে গ্রেটেস্ট লিডারশিপ দিয়ে গেছে আমাদের এখন যে কারেন্ট প্রাইম মিনিস্টার শেখ হাসিনা। ওনার ইন্সপিরেশন যদি না আমরা পেতাম, আমরা স্পোর্টসে আসতাম না। আমরা 12 বছর আগে কিন্তু স্পোর্টসে অ্যাক্টিভ ছিলাম না। উনি একদিন আমাদের ডেকে বললো তুমি স্পোর্টসে আসো। উনি আসার পরে কিন্তু আমরা একটার পরে একটা টিমে আসছি। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের পরিচালক ইমদাদুল হক মিলন, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সম্পাদক নঈম নিজাম, বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ, ক্রীড়া বিশ্লেষক ইকরামুজ্জামান সহ আরো অনেকে। সংবর্ধনা অনুষ্ঠানে সাফ জয়ী দলের প্রতিটি সদস্যকে 1 লক্ষ করে টাকা ও ক্রেস্ট প্রদান করেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাইম সোবহান আনভীর। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা। আর এই ছিল এখনকার আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।